আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সবচেয়ে জনপ্রিয় টপিক এই মুহূর্তে, সেটি হচ্ছে মরিচ চাষাবাদের সমস্যা এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো নিয়ে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এয়ার মালিক সিডসের সায়েন্টিস্ট কৃষিবিদ আব্দুল কাইম ভাইয়ের সাথে। তো তার কাছে আমরা সরাসরি চলে যাই। কাইম ভাই, আমরা তো জানি এই সময় যারা মরিচ চাষ করে সেই সমস্ত কৃষক ভাইরা যেই সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে দেখা যায় যে অতিরিক্ত গরম, এবং আবার দেখা যায় টানা কিছুদিন বৃষ্টি হতে থাকে, আবার রোদ উঠে। তো এই সময় দেখা যায় যে মরিচ গাছ টিকিয়ে রাখাটা মাঠে খুব কঠিন হয়ে যায়। তো এই দুইটা সমস্যা, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার ক্ষেত্রে কৃষকরা কি করতে পারে এবং যখন টানা বৃষ্টি হবে সেই ক্ষেত্রে তাদের কি করা উচিত। আরেকটা হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে, আবার হঠাৎ হঠাৎ বৃষ্টিও হচ্ছে। তো এই কয়েকটা সমস্যা কিভাবে তারা তাদের মাঠে পরিচর্যা বা অ্যাগ্রোনমিক প্র্যাকটিস আমরা যেটা বলি, সেটা কিভাবে করলে তারা তাদের গাছকে টিকিয়ে রাখতে পারবে। জি, ধন্যবাদ শাহাদাত ভাই। প্রথমে হচ্ছে যে আমরা যখন গাছটা লাগাবো, যে ফিল্ডটাকে আর কি, সেই ফিল্ডের হচ্ছে আপনার মাটিটা সিলেকশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে মাটি লাগাবো সেই সব মাটিতে আসলে বর্ষার সময় ভালো মানের ফলাফল পাওয়া খুব কঠিন। তো আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন মাটিতে মরিচটা ভালো ফলাফল পাওয়া সম্ভব, আমি বলবো অবশ্যই দোআঁশ মাটি। হ্যাঁ, অবশ্যই আমাদের কৃষকদেরকে প্রথম পছন্দ করতে হবে দোআঁশ মাটিতে আমরা যদি বর্ষাকালে মরিচ করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মাটিতে যখন করলাম তারপর আমাদের বেড যেটা করব, মরিচের যে বেড, অবশ্যই এখন দেখবেন যে হঠাৎ তাপমাত্রা, হঠাৎ বৃষ্টি, এর মধ্যে একটা কিন্তু গাছের ইয়ারেশনের ব্যবস্থা আছে। হ্যাঁ, কৃষক ভাইরা দেখা যাচ্ছে অনেক এত স্পেসিংটা অথবা লাইন টু লাইন বা গাছ টু গাছ এত ঘন করে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছের যে সে একটা নিজের বেড়ে ওঠা যে পরিবেশ সেটা কিন্তু পায় না। তার মানে হচ্ছে গাছের যে মাইক্রো এনভায়রনমেন্ট সেটা ডিসরাপ্টেড হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে স্পেসটা ঘন দেওয়ার কারণে। তার মানে এই গরমের সময় আমরা নর্মাল যেটা শীতকালে দিই তার থেকে একটু বেশি স্পেস দিলে আমাদের গাছের যে মাইক্রো এনভায়রনমেন্ট তার ভিতরে সেটা ঠিক থাকবে। এটা হচ্ছে আমরা গরম অর্থাৎ হিউমিডিটি বেশি থাকলে তাহলে দেখা যাবে যে গাছের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার যদি বলেন যে তাহলে আমরা প্রথমে যেটা বললাম মাটির সিলেকশনটা ভালো করতে হবে। দ্বিতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে বেড এমনভাবে করতে হবে যেন হচ্ছে আপনার কোনো বেডে যেন কি আপনার পানি জমে না থাকে, যেন বৃষ্টি সারাদিনও হইলে যেন ড্রেন দিয়ে পানি যেন তার এক সাইড দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, এই ব্যবস্থা রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি যে বেশি ঘন করে লাগাবেন না আপনারা। তো আমরা যদি আইডিয়াল মাপটা বলি সেটা হচ্ছে আপনার গাছ থেকে গাছের দূরত্ব, মানে এখানে আমার একটা গাছ আছে, আমি এখানে গাছ লাগাবো, তো এই দূরত্বটা অবশ্যই যেন 2 ফিট হয়, 2 ফিটের যেন কম না হয়। ঠিক আছে, আর আমাদের এখন এটাকে আমরা একটা লাইন বলতেছি, এটা একটা লাইন বলতেছি, তাহলে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কমপক্ষে যেন আপনার 3.5 ফিট হয়। তাহলে আমরা স্পেসিংটা বুঝতে পারলাম যে গাছ থেকে গাছ কত দূরত্ব দিব এবং লাইন থেকে লাইন কত দূরত্ব। এটা আমরা গরমে এবং বর্ষাকালের এই সময়টা আমরা এই স্পেসটা ফলো করব, তাহলে গাছ কিন্তু তার নিজস্ব একটা যে বেড়ে ওঠার পরিবেশ সেটা কিন্তু সে পেয়ে যাবে। এবং যে অধিক ফলন পেতে গেলে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে অধিক ফলন পেতে গেলে কৃষকরা দেখা যাচ্ছে যে ভালোভাবে তারা নিচ থেকে তার ডালপালা বেরোচ্ছে ওখানেই ডাল রেখে দিচ্ছে। আসলে না, আপনারা কমপক্ষে যে 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত চেষ্টা করবেন যে নিচে যেন ডালপালাগুলো না থাকে, গাছটাকে একটু বড় করে নেবেন, মানে প্রুনিং করে নেবেন। তাহলে হচ্ছে কি গাছটা যখন বের হবে বা তার ডালপালা যত বেশি হবে তত কিন্তু আমরা কি পাবো, আমরা ফলন ভালো পাবো আর কি। তো এই বিষয়গুলো হচ্ছে কৃষককে খেয়াল রাখতে হবে। তারপর পরবর্তী যে প্রশ্নটা করলেন যে হঠাৎ রোদ উঠতেছে, হঠাৎ বৃষ্টি, ঠিক আছে, তো এই মাঝে যে গাছ কিন্তু তার পরিবেশটাকে নিতে পারতেছে না, কখন কি করবে, সে কীভাবে বের উঠবে। তো এর প্রধান যে অ্যাটাকটা হয় সে কিন্তু গড়াই হবে আর কি। দিয়ে হঠাৎ করে গড়া দেখা যাচ্ছে খুব পানি আপনার জমে আছে, এই মুহূর্তে হঠাৎ করে রোদ উঠছে। তো দোআঁশ মাটির কথা আমি কেন বললাম, দোআঁশ মাটি কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব দ্রুত হয়ে যায়। যে যদি দোআঁশ মাটিতে পানি পড়ে দেখবেন যে সে পোর স্পেসগুলো একটু ফাঁকা থাকে, কারণ ওখানে আপনার বালির পরিমাণটা বেশি থাকে, কাদার পরিমাণটা কমে থাকে, একটু পলিমাটির পরিমাণটা বেশি থাকে। তো এই থাকার কারণে কি পানির নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। আর তখনই আমরা যখন পানি নিষ্কাশন হয়ে যাবে সাথে সাথে আমরা একটা কী করবো যে ব্যাকটেরিয়ানাশক এবং একটা হচ্ছে আমরা ছত্রাকনাশক, দুটা কম্বাইনলি আমরা গোড়ায় স্প্রে করব। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি আসলে কোন স্প্রেটা করার কারণে এই বর্ষার সময় টানা দেখতেছেন যে 7 দিন আমাদের বৃষ্টি হইলো, তবু কিন্তু গাছ কিন্তু আমার এই প্লটে কিন্তু একটা গাছও মারা যায়নি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কৃষক ভাইদেরকে সরাসরি আজকে একটা সলিউশন দিব যে আপনারা অবশ্যই এটা আপনারা হচ্ছে চেষ্টা করবেন যখন বৃষ্টি বা রোদের কম্বিনেশন হবে আপনারা গড়ায় একটা স্প্রে করবেন। তো সেটা হচ্ছে আমি বলবো যে স্ট্রেপ্টোমাইসিন সালফেট
আমি আবারও বলতেছি, স্ট্রেপ্টোমাইসিন সালফেট গ্রুপের যে ছত্রাকনাশক, এটা আপনারা 16 লিটার পানিতে 6 গ্রাম দিবেন। এর সাথে আপনারা হচ্ছে 16 লিটার পানিতে 16 ml আপনারা স্যাভলন দিবেন। হ্যাঁ, এই স্যাভলন এবং স্ট্রেপ্টোমাইসিন সালফেট গ্রুপের ব্যাকটেরিয়ানাশক দুইটা কম্বাইন করে আপনারা হচ্ছে গড়ায় স্প্রে করবেন। অর্থাৎ এটা আমরা যখন দেখব যে হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি হচ্ছে, এরকম আবহাওয়া, আমরা যদি এখন তো কৃষকরা স্মার্টফোন ইউজ করে অনেকেই, তো আবার পাশেও জানা যেতে পারে, তো কৃষক ভাইরা যদি আগে থেকেই একটা ফরকাস্ট পূর্বাভাস নিয়ে থাকে যে আমার আগামী 7 দিনের ওয়েদারটা কেমন হবে, এবং সেই অনুযায়ী সে তার স্প্রে শিডিউলটা ঠিক করে নিবে যে আমি তাহলে এখন স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস তার সাথে স্যাভলন মিক্স করে গোড়ায় আমরা দিব, যাতে পরবর্তীতে এই ওয়েদার কন্ডিশন দেখা দিলে গাছের কোনো সমস্যা না হয়। আচ্ছা, আরেকটা যেটা শুনলাম, বুঝলাম আপনার কাছ থেকে, যে বৃষ্টির সময় আমরা দেখেছি যে আমাদের এইখানে এই উত্তরবঙ্গে অর্থাৎ দিনাজপুরে এই বিগত 7 দিন যাবৎ প্রায় টানা বৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কৃষকদেরকে আমরা বলতেছি যে আপনারা ড্রেন ব্যবস্থাটা সুন্দরভাবে, অর্থাৎ একটু স্ল্যান্টিং করে ড্রেনের মধ্যে, যাতে বেডে পানি না জমে, বৃষ্টির সাথে সাথে ওইটা চলে যাবে। আরেকটা জিনিস আমরা যেটা দেখি, যখন হাই টেম্পারেচার হয়, অতিরিক্ত তাপমাত্রার সময় কিন্তু হিউমিডিটিও বাড়ে অনেক সময়, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি অনেক পোকামাকড়ের অ্যাটাক দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা স্পেসটা যদি একটু অপটিমাম রাখি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এর মধ্যে হিউমিডিটিটাও ঠিক থাকবে, পোকার আক্রমণ মানে ঘনভাবে দেওয়ার থেকে কমে যাবে আক্রমণটা। তারপরও আমরা যখন হিউমিডিটি বাড়বে, পোকা আক্রমণ তো করবে, তো সেই ক্ষেত্রে ওই সময়টা কৃষকরা কোন ধরনের কীটনাশক বা ফাঞ্জিসাইড তাদের শিডিউল স্প্রেতে রাখতে পারে? আমি এর মাঝে আপনাকে একটা কৃষকদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই যে আপনারা কৃষক ভাই অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের মধ্যে দেখা যাচ্ছে কৃষকরা কীটনাশকের দোকানে গিয়ে বা বিভিন্ন গিয়ে পরামর্শ নিয়ে দ্রুত খুব মানে গাছকে অত দরকার নেই, কিন্তু এমন তারা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করলো যে গাছটা নিতে পারতেছে না। হ্যাঁ, আমি এর ক্ষেত্রে 3টা মেসেজ দিব আর কি আপনাদেরকে, যে সাপোজ একটা গাছ সুস্থ আছে কিন্তু আপনি রোগবালাই আনতে দিচ্ছেন না, যে ভাই আমি হচ্ছে এই গাছে রোগবালাই আসতে দিব না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে আমরা শুধুমাত্র ব্লু ম্যানকোজেব, অন্য কোনো না, শুধুমাত্র আমি গাছে আমি রোগবালাই আসতে দিব না, আমি হচ্ছে শুধু কী করবো, ছত্রাকনাশকের মধ্যে শুধু ব্লু ম্যানকোজেব করবো, যাতে গাছের মধ্যে কি আমার হচ্ছে পচন না হয়। ঠিক আছে, তারপর যদি মনে হয় যে গাছের মধ্যে আমার পচা ধরে গেছে উপরে পাতায় বা ডালে, সেক্ষেত্রে আমরা হচ্ছে তখন কার্বনডাজিম গ্রুপে যাব। যদি দেখা যাচ্ছে কার্বনডাজিম গ্রুপ আমাদের ভালো না হচ্ছে, তখন আমাদের হচ্ছে পরবর্তী হচ্ছে কপার অক্সিক্লোরাইড। হ্যাঁ, তা আমরা এভাবে আস্তে 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 আমরা ছত্রাকনাশকগুলোকে নিয়ে আগাবো। কিন্তু এখন কৃষক যদি মনে করে যে আমার পচা ধরছে, পচা আমাকে না ধরার জন্য আমি একটা খুব হাই অ্যান্টিবায়োটিক হচ্ছে আমার ডোজ আমরা স্প্রে করে দিলাম গাছের মধ্যে, তখন কিন্তু গাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলবে। এটা আপনি দেখবেন মানুষের মাঝে হতে পারে, যখন সে হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খায় তখন দেখবে যে তার কিন্তু হচ্ছে আপনার যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যায়। আবার ইদানিং কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ভিটামিন তাদের গাছের মধ্যে স্প্রে করে, তো এইটা কি ধরনের ইফেক্ট পড়তে পারে মরিচ গাছের উপরে এই সময়টা? বাজারে আসলে দেখেন অনেক ধরনের ভিটামিন আছে, তো এখন যেহেতু হাতের কাছে অনেক কৃষিবিদ ভাইরা আছে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, অবশ্যই কৃষকরা এখন আপডেট হতে হবে ভাই, কারণ আগের যুগ থেকে আমাদের একটু আপডেট হতে হবে। আপনারা যখন কী কী ভিটামিন স্প্রে করবেন অবশ্যই কৃষিবিদের সাথে পরামর্শ করেই করবেন, কারণ হচ্ছে আপনি একটা বাজারে গেলেন, কীটনাশকের দোকানের সাথে কথা বললেন, কিন্তু আপনি সাথে সাথে সেই ভিটামিন নিয়ে এসে দিলেন, সেটা সব ভিটামিন কিন্তু আপনার সব গাছ নিতে পারে না। এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই এই ক্ষেত্রে আমি কৃষক ভাইদের একটাই মেসেজ দিতে চাই যে আপনারা অবশ্যই পরামর্শ করে ভিটামিনটা স্প্রে করবেন। অর্থাৎ ভিটামিনটা হচ্ছে গাছের ধরন, আবহাওয়া এবং গাছের স্টেজ অনুযায়ী হচ্ছে আপনারা সাজেস্ট করে থাকেন। অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন অতিরিক্ত বৃষ্টিপাত দেখি যে 6-7 দিন হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার শিডিউল যে টপ ড্রেস মানে সার দেওয়ার যে ইয়েটা, সেটা হ্যাম্পার হইতে পারে, এবং গাছ মাটি থেকে দেখা যাচ্ছে যে তখন নিউট্রিন গ্রহণ করতে পারে না, এবং দেখা যায় যে গাছের পাতা হালকা সবুজ দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রেও এটা তো একটা প্রোডাকশনের এফেক্ট করতে পারে। তাহলে এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষকরা মানে কি করতে পারে? জি, থ্যাংক ইউ সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আসলে যে আমাদের পানি হচ্ছে বা দেখা যাচ্ছে পানি থেমে গেল,
বা আমরা বৃষ্টি যেটা বলি আর কি, বৃষ্টি হলো আবার থেমে গেল, কিন্তু আপনার রোদ উঠাচ্ছে না, কারণ তখন তো আপনার হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার করতে পারবে না গাছ, সাধারণত গাছের হ্যাম্পার হবে, যে গাছ হলুদ হয়ে যাবে, সে নিউট্রিয়েন্ট অভাবে ভুগবে। সেক্ষেত্রে আমাদেরকে যে কৃষককে আমি পরামর্শ দিব যে বর্তমান কিন্তু বাজারে এখন আমাদের যে স্প্রে করার জন্য আমাদের NPKS অনেক ভালো ভালো কোম্পানি নিয়ে আসছে, তখন আপনারা হচ্ছে 2 গ্রাম পার লিটারে NPKS আপনারা হচ্ছে গাছের মধ্যে স্প্রে করবেন ওই সময়টাতে, তাহলে হচ্ছে গাছ তার যে খাবারের চাহিদাটা সেটা হচ্ছে আপনার নিতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস, যখন বৃষ্টি হয় বা ঝড়ো হাওয়া হয়, যেমন আমরা দেখতে পাচ্ছি আপনার এয়ার মালিক সিডের যে সুপার হট মরিচের জাতটিতে এখন ফ্লাওয়ারিং স্টেজ চলতেছে, জি। ফলও আসতেছে। এই সময় যদি বৃষ্টি হয় এবং ঝড়ো হাওয়া হয়, আমরা জানি যে ফুলের কিছু সমস্যা দেখা যায়, অনেক সময় ফুল ঝরে যায় বা অতিরিক্ত টেম্পারেচারও এটা দেখা যায়, ঝরে যায় ফুল। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি প্রোডাকশন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে কৃষকরা কি করতে পারে? আসলে ফুল ঝরে যাওয়ার সমস্যা কিন্তু একটা কারণ থাকে, হ্যাঁ, যে আসলে ফুল কেন ঝরে যাচ্ছে, আমাদের কিন্তু কারণটা আসলে অনেকগুলো কারণ হতে পারে। যেমন যদি গাছের মধ্যে দেখা যাচ্ছে শোষক পোকার আক্রমণ যদি বেশি থাকে, একটা বিষয় হতে পারে। তারপর যদি গাছের মধ্যে আমাদের ব্রণের ঘাটতি থাকে, একটা বিষয় হতে পারে। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার পলিনেশনে হ্যাম্পার হতে পারে। এই ধরনের এই কয়েকটা কারণে সাধারণত আমাদের মরিচ গাছের হচ্ছে আপনার ফুলটা পড়ে থাকে। তো আপনারা কৃষক ভাইরা মানে আপনারা ঘাবড়াবেন না যে এটা 5% বা 6% বা 10% পর্যন্ত যদি মরিচ একটা গাছ থেকে ঝরে পড়ে, আপনার দুঃসন্দেহের কোনো কারণ নেই, এটা ন্যাচারাল। বাট যখন দেখবেন যে 10%-এর বেশি, মানে আপনার 100টা ফুলের মধ্যে যখন 10টা পড়ে যায়, আপনারা টেনশন করবেন না। বাট যদি দেখা যাচ্ছে এর বেশি হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে চিন্তার কারণ হতে পারে। তখন আপনার হচ্ছে যদি দেখা যাচ্ছে যে আপনার তাহলে কি শোষক পোকা, আপনি মাঠে গেলেই বুঝতে পারবেন যে হচ্ছে আপনার ফিল্ডে পোকা আছে কিনা। হ্যাঁ, এর জন্য উত্তম পন্থা আমরা জানি যে আপনি এর আগেও অনেক আলোচনায় বলেছি যে আপনারা সকালবেলা একটা সাদা কাগজ যদি নিচে রাখেন, ঝাঁকি দিলেই শোষক পোকাগুলো কিন্তু ওই সাদা কাগজের উপর পড়বে। সেই অনুযায়ী কোন পোকা, সেই অনুযায়ী আপনি কৃষিবিদ হোক বা ভালো আপনার হচ্ছে যে যারা অভিজ্ঞ আর কি, তাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা স্প্রে করলেন তারপর শোষক পোকার জন্য। তারপর যদি ব্রণের ঘাটতিও থেকে দেখতে পোকা পাচ্ছে না, তাহলে আপনাদের গাছে অথবা ব্রণের ঘাটতি হতে পারে। সেই ক্ষেত্রে আপনি আমাদের সলিবুল ব্রণ বাজারে পাওয়া যায়, 2 গ্রাম পার লিটার করে আপনারা স্প্রে করতে পারেন। এইটা একটা কারণ হতে পারে। আর হচ্ছে আপনার যদি পলিনেশন হ্যাম্পার, এটা তো ন্যাচারাল, এটা আপনার হতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের যদি হঠাৎ খরা হয়, যে আপনার মাটিতে একদম খরা, অনেক টেম্পারেচার কারণে খরা, আপনি হঠাৎ করে পানি দিয়েছেন, এখানে কিন্তু 2টা সমস্যা হতে পারে। এক, গাছ ঝিমে যেতে পারে, হ্যাঁ, আর এটা কিন্তু আপনার ফুল পড়া হতে পারে। এই জন্য খরার দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেন মাটি আমরা অধিক টেম্পারেচারে যখন খুব রোদ থাকবে, আমরা যেন সবসময় কি জো কন্ডিশনে রাখতে পারি মাটিটাকে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটু হচ্ছে চেস ব্যবস্থাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে মালচিং ব্যবহার করেছেন। শীতকালে আমরা বলে থাকি মালচিংয়ের কয়েকটা ব্যবহার আছে, যে আগাছা হবে না। আরেকটা হচ্ছে শীতকালে আমরা যা বলে থাকি যে এটা যে সূর্যের আলো পড়ে মাটির টেম্পারেচারকে, মানে তাপমাত্রাকে অপটিমাম পর্যায়ে ধরে রাখে, এতে যে সার ব্যবস্থাগুলো আমরা দিয়ে থাকি সেটা গাছের গ্রহণের উপযুক্ত অবস্থায় চলে আসে। আর আরেকটা হচ্ছে এর আগে আপনার আরেকটা আলোচনায় বলা হয়েছিল যে মালচিং থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আসে, তখন থ্রিপসের অ্যাটাকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বর্ষাকালে আমরা কেন মালচিং ইউজ করতেছি, এখন আমি দেখতে পাচ্ছি আপনার ফিল্ডেও আছে। জি, এটা তো বর্ষাকালেও আপনি ওই একই বিষয়গুলো প্রথমে আসবে, যে পোকার তো একটা রিফ্লেক্টের কারণে পোকা আপনার কমে যাবে। হ্যাঁ, তো আর হচ্ছে মালচিংয়ে যেটা হচ্ছে যে পানি যে ময়েশ্চারটা, আর্দ্রতাটা, কারণ হচ্ছে আপনার বর্ষাকাল এবং হঠাৎ খরা এবং টেম্পারেচার এবং হচ্ছে বর্ষার মাঝামাঝি যে অবস্থাটাকে সেই অবস্থাটাকে অনেকটাই সহনশীল করতে হেল্প করে এই মালচিংটাকে। মানে বর্ষাকালে অতিরিক্ত পানি, বৃষ্টির পানি এখানে পড়বে না, পরে সেই স্লো বাগানগুলো চলে যাবে। তার মানে গাছের গোড়ায় অতিরিক্ত পানি থাকবে না, যদি ভালো ড্রেনেজ সিস্টেম থাকে পানিটা চলে যাবে। তার মানে হচ্ছে আমার বেডটা অতিরিক্ত বৃষ্টির কারণে মানে অতিরিক্ত পানি ধরে রাখতে পারবে না। এইটা একটা বর্ষাকালে মালচিং এর উপকার আমরা পেতে পারি। ঠিক আছে, ধন্যবাদ কৃষিবিদ আব্দুল কাইম ভাইকে। আশা করি যেই সমস্ত কৃষক ভাইরা আজকে আমাদের কৃষিবিদ আব্দুল কাইম ভাইয়ের যে মরিচ চাষাবাদের যে সমস্যা এবং তার থেকে পরিত্রাণের যে উপায়গুলো শুনলেন, এই মোতাবেক যদি আপনারা কাজ করেন, আশা করি একটি ভালো ফলন আপনারা আপনাদের মরিচ গাছ থেকে পাবেন। সেই আশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।